এখন আমরা ক্লাস 6-এর রায় মার্টিন সেকেন্ড ইউনিট টেস্টের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার আজকে 8 নম্বর স্কুলে, এই 8 নম্বর স্কুলের আমরা সমস্ত অঙ্কগুলো করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমরা ক্লাস 6-এর ওই রায় মার্টিন যে ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, তার স্কুলগুলো করে দেওয়া রয়েছে। যদি ওই স্কুলগুলোর সলিউশান দেখে না থাকো তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে ওই চ্যাপ্টার অঙ্কগুলি দেখে নেবে। আর আমাদের আর কিছু যদি উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। চল আজকে প্রথম অঙ্ক দেখো কী বলছে। এটা হচ্ছে 8 নম্বর স্কুল, ঠিক আছে। প্রথম অঙ্ক 0.3 0.3 গুণিতক 0.5 সমান কত বলেছে। দেখো এটাকে আমরা যদি গুণ করে দিই 0.3 আর এখানে 0.5 গুণ করলে 5 3 15 হচ্ছে। তাহলে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, মোট দুটোর উপর দশমিক বসবে, তাই না। তাহলে এখানে দশমিক বসবে, তাহলে কত হয়ে যাবে এখানে 0.15। তাহলে আমাদের কোন উত্তরটা হবে, এটা হচ্ছে এই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কী রয়েছে, এত ডেকামিটারকে ডেসিমিটার প্রকাশ করতে হবে। তাহলে 7 ডেকামিটার, 7 ডেকামিটার, এটাকে আমরা কিসে প্রকাশ করব, এটাকে আমরা ডেসিমিটার প্রকাশ করব। দেখো ডেকামিটার পরে মিটার, ডেসিমিটার 2 করে নিচের দিকে যাব, তাই না। তার জন্য কি কত দিয়ে গুণ করবো না, 7কে আমরা 100 দিয়ে গুণ করব, তাই না। তাহলে কত হয়ে যাবে, 700 সাথে 700 হয়ে যাবে। তাহলে 700 ডেসিমিটার, বোঝা গেল। এরপরে আমরা 3 দাগের অঙ্ক করব। 3 দাগের অঙ্ক কী রয়েছে, 3/5 একে শতকরাতে প্রকাশ করতে বলেছে। তার মানে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, তাই না। তাহলে 5 1 কাটো, 5 5 1 5, 5 দিয়ে 10 0, তাহলে কত হলো 3 গুণিতক 20, তাহলে 20 3 কত হয়ে যাবে 60, তাহলে 60% উত্তর হয়ে যাবে। তাহলে এটার এই উত্তরটা হয়ে যাবে, তাই না। এরপরে 4 দাগের অঙ্ক বলেছে এ এবং বি, এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এ বি, এটা এ এটা বি, বিন্দু দুটি যুক্ত করলে, তাহলে আমি এটাকে যোগ করে দিলাম। যুক্ত করলে পাওয়া যাবে, কি পাওয়া যাবে না, দেখো দুটো বিন্দুর মধ্যবর্তী সংযোজক সরলরেখাকে আমরা কি বলবো, রেখাংশ বলবো। তাহলে রেখাংশ কোনটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে। তাহলে আমাদের কোন উত্তরটা হয়ে যাবে, এ বি, এইটা, ঠিক আছে। চলো এরপরে কি বলেছে, যোগফল নির্ণয় করতে বলেছে 5 দাগের অঙ্ক। দেখো যোগফল অর্থাৎ +9 যুক্ত +2 সমান, দেখো +9 হয়ে যাবে, এখানে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে 2, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাই না। আর কি করতে হবে, দুটো যোগ হয়ে যাবে, তাহলে 11। তাহলে কত থেকে উত্তর হবে, এটা সি দাগের উত্তর, সি অপশানের উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলে, দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া রয়েছে, তাহলে কী করতে হবে, এখানে হবে সংখ্যা দুটির গুণফল। তাহলে কোনটা উত্তর হয়ে যাবে, সংখ্যা দুটির গুণফল, মানে এই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে তাকে দেখো সরল করি 2 থেকে 1-টা সরল করি, 2 থেকে 1 অঙ্ক করব। 1-টা কী রয়েছে, 45.85 মাইনাস 6.29 যুক্ত 15.06 ভাজিত কত রয়েছে 5, তাই না। তাহলে প্রথম কাজ হবে আমাদের বন্ধনী, তাহলে এই দুটোকে যোগ করে নেব, তাই না, সমান। তাহলে প্রথম রয়েছে 45.85 বিয়োগ, দুটোকে যোগ করে নাও 9, আর এখানে কত রয়েছে 5, 9 5 যোগ করলে 15, 5 হাতে 1 দশক, 2 1 3, আর এখানে 0, তাহলে 3 হয়ে যাবে, দশমিক আছে তাহলে দশমিক, 6 আর এখানে 5, 6 5 11, 1 হাতে 1 দশক, তাহলে 1 আর হাতে 1 মোট 2 হয়ে যাবে, ভাজিত কত রয়েছে 5 সমান। দেখি এটাকে আমরা বিয়োগ করবো আবার, 5 থেকে 5 বিয়োগ করলে 0,
8 থেকে 3 বিয়োগ করলে 5.4 থেকে 1 বিয়োগ করলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়ে যাবে। আর এখানে 2 থেকে 4 থেকে 2 বিয়োগ করলে 2 ভাজিত কত 5। তাহলে এটাকে আমরা ভাগ করবো আবার। তাহলে 24.50কে আমরা 5 দিয়ে ভাগ করবো। 5 4 20, 4 নামলো। এবার দশমিক তুলে দেবো, দিয়ে সংখ্যা নামাবো। 5 9 45, তাই না? এখানে একটা শূন্য রয়েছে, তাহলে 5 0 0। তাহলে উত্তর কত পেলাম? 4.90 থেকে দশমিকের পরে 9 রয়েছে, কিন্তু তারপরে কত রয়েছে? 0, মানে এই শূন্যর কোনো এখানে মান থাকবে না। তাহলে এখানে লিখবো আমরা 4.9। ঠিক আছে, এরপরের অঙ্ক 2 দাগ। 2 থেকে কী রয়েছে দেখো, 2 থেকে অঙ্ক রয়েছে যে 4টি একই রকম বিস্কুট প্যাকেটের ওজন এত গ্রাম। তাহলে একটি বিস্কুট প্যাকেটের ওজন কত হবে? তাহলে চারটির ওজন যদি এত হয়, একটির কত? তাহলে এটাকে এটাতে ভাগ করে দেবো, তাই না? তাহলে লিখবো 12.6 ভাজিত 4 হয়ে যাবে। তাহলে এটাকে ভাগ করেনি, তাহলে আমরা এখানে ভাগ করবো 12.6, একে আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 3 12, দশমিক বসিয়ে দেবো উপরে, দিয়ে 6 নামাবো। 4 1 4 বিয়োগ করে 2, যেহেতু দশমিক দিয়েছে আপনা আপনি শূন্য নামবে। 4 5 কত হয়েছে? 20। তাহলে ভাগফল কত হলো? 3.15, তাই না? তাহলে এখানে দেখো কি বলেছে, গ্রাম হবে। তাহলে এটা গ্রাম। তাহলে আমরা উত্তর কি লিখবো? অতএব একটি বিস্কুট প্যাকেটের ওজন সমান, অতএব একটি বিস্কুটের প্যাকেটের ওজন সমান 3.15 গ্রাম। ঠিক আছে, এরপরে দেখের অঙ্ক কি বলেছে, রসুলপুর গ্রামে জনসংখ্যা গত বছর তুলনায় এত % বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা এত হলে এখন জনসংখ্যা কত? আচ্ছা, মোট জনসংখ্যা এতজন, তাই না? তার কত % বেড়েছে? 12%, মানে 100 জনে 12 বেড়েছে। তাহলে এটাকে আমরা কী করবো? এটাকে এটা দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখুন 2 দাগের অঙ্ক, 3 দাগের অঙ্ক, যে 775 কত % বেড়েছে? 12%, এর 12% হবে। তাহলে 12/100, কাটাকুটি করি, 2 কাটো, 2 6 12, 2 2 2 5 10, 0 হয়ে যাবে, তাই না? আবার 2 2 3 6, 2 25, তাই না? এবার 5 কাটবো, 5 5 25, 5 কাটলে 5 1 5 6 7, 5 5 25, তাহলে 27 মানে হচ্ছে 25 হচ্ছে আবার 5 5 25। তাহলে কত পেলাম? 1 5 5 গুণিত 3, তাই না? গুণ করে নিই, 5 5 5 3 15, 5 হাতে 1 দশক, 5 3 15 16, 6 হাতে 1 দশক, 3 3 4। তাহলে এটা কত হয়ে যাবে? এতজন হয়ে যাবে। তাহলে এতজন বাড়ছে, আগে জনসংখ্যা এত ছিল, তাহলে এতজন বাড়ছে। তাহলে এখন জনসংখ্যা কত? তাহলে এটার সঙ্গে আমরা এটাকে যোগ করে দেবো। অতএব এখন জনসংখ্যা সমান, এখন জনসংখ্যা সমান হয়ে যাবে, এটি বৃদ্ধি পেয়েছে। আগে কত ছিল? আগে ছিল 775, তাহলে যোগ করি জন, 5 5 10 0 হাতে 1 দশক, 6 কে 7 7 7 14, 4 হাতে 1 দশক, 7 4 কে 5 5 10 1 12, এতজন, তাই না? তাহলে এটা আমাদের 3 দাগের অঙ্ক হয়ে গেল। আচ্ছা দেখি, এই অঙ্কটা আমাদের একটু ভুল হয়েছে, এখানে 5 রয়ে গেছে, তাই না? তাহলে আমরা কী করবো? এই 5টাকে আবার কাটাকুটি করবো। 5 1 5, 5 3 15,
আর 5 একে 5, তাহলে এখানে হয়ে যাবে 31 হয়ে যাবে। ঠিক আছে, এটা 31 হয়ে যাবে। তাহলে 31 গুণিত 3, তাহলে কত? 3 কি 3, 3 3 9, তাহলে এখানে কত হয়ে যাবে? 93। তাহলে যোগটা করে নিই ভালো করে। 5 3 8 হয়ে যাবে, 7 আর এখানে 9, 9 7 কত হয়ে যাবে? 16 6 হাতে 1.8, তাহলে এতজন হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা একটু তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, চলো এরপরে আমরা 4 দাগের অঙ্ক করব। দেখো 4 দাগের অঙ্ক কী রয়েছে? সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। কি রয়েছে? 1.144, ওপর পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক, তাহলে আমরা কত লিখব? দেখো দুটো এখানে এখানে পৌনঃপুনিক দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখব 144/999। কথাটা বোঝা গেল? কারণ কি দেখো, এখানে পৌনঃপুনিক, তাহলে এখানে 9, এখানে পৌনঃপুনিক, এখানে 9। যখন দুটো পৌনঃপুনিকের মাঝখানে যে সমস্ত যতগুলো সংখ্যা থাকবে আমরা ততটা 9 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল 144/999। ঠিক আছে, এরপরের অঙ্ক। বিটটা কি বলেছে? এটা এর দাগ। বির দাগ বলেছে 3.425, 5 আর 2 এর পৌনঃপুনিক রয়েছে, তো এটাকে আমরা লিখবো সমান 3 4 2 5। কোনটাতে পৌনঃপুনিক নেই? এই দুটোতে পৌনঃপুনিক নেই, তাহলে এখানে 34 বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আর কি দুটোতে পৌনঃপুনিক, তাহলে দুটো নয়। এই দশমিকের উপর এটাতে পৌনঃপুনিক নেই, তাহলে এখানে পরিবর্তে একটা শূন্য বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 5 থেকে 4 বিয়োগ করলে 1, এখানে 2 থেকে 3 বিয়োগ হবে না, তাহলে 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9 হচ্ছে, তাই না? আচ্ছা 1 চলে গেছে, তাহলে এখানে কত পড়ে থাকবে? 3, আর এখানে 3 বাই কত? 9 9 0। ঠিক আছে, এটা আমাদের উত্তর হয়ে যাবে, তাই না? এরপর কি রয়েছে? যে 5 দাগেটা, যে 145 এবং 232 সংখ্যা দুটির গসাগুর মান নির্ণয় করি, এবং ওই গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে, তাই না? চলো আমরা প্রথমে এই দুটোর গসাগু আগে নির্ণয় করে ফেলি। ঠিক আছে, দেখো 145, 232, তাই না? এর গসাগু নির্ণয় করতে হবে। এটাকে আমরা একেবারে 29 দেব, তাই না? এটা একটা মূলত এটা হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? তাহলে দেখো এটা দিয়ে দিলে কত হচ্ছে? 5 দাও। আমরা যদি 29 5 গুণ করি, 5 9 45 5 হাতে 4 10, 9 5 45 5 হাতে 4 দশক, 5 10 4 14, তাহলে 29 5 হয়ে যাবে, তাই না? এবার বলেছি 29-এর সঙ্গে আমরা যদি আবার 9 4 36, 9 5 9 54, 8 যদি গুণ করি, 9 72, 2 হাতে 7 দশক, 7 14 15 16 17 18 19 20 21। আচ্ছা এটা হচ্ছে 1 মিনিট দাঁড়াও, দেখি এটাকে 8 দাও। 9 72, 2 হাতে 7 দশক, 8 16 17 18 19 20 21 22 23 হয়ে যাবে, তাই না? তাহলে এটা কত? 8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অতএব গসাগু কত হবে? অতএব গসাগু সমান শুধু 29। বলেছি ওই গসাগু এর সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা অতএব আমরা দেখো কি জানি, যে গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে কি লিখব? গসাগু গুণিতক লসাগু সমান কি? সংখ্যা প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, বা সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। কি বের করতে বলেছি এখানে? লসাগু, তাহলে লসাগু বের করব, বা লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। সংখ্যা দুটির গুণফল বাই কত হয়ে যাবে?
বাই হচ্ছে গসাগু, তাই না? এবার দেখো মানগুলো বসাবো। সমান দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা একটা রয়েছে 145 গুণিতক 200 কত 232 বাই গসাগু কত রয়েছে 29। আচ্ছা দেখি 29 5 145 হয়, তাহলে 29 5 দিয়ে দিই। তাহলে কত লিখবো? সমান সমান 5 গুণিতক 232, এটা গুণ করে দাও। দেখি 5 10 শূন্য, হাতে 1 দশক, 5 3 15 16 6 হাতে 1 দশক, 5 10 একে 11। তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল? উত্তর হয়ে গেল 1160, তাই না? এরপর আমরা 3 দাগের অঙ্ক করব। বলেছে ফাঁকা স্থানের সংখ্যা বসাতে, ফাঁকা স্থানে চিহ্ন বসাতে বলেছে। সমান চিহ্ন, না গ্রেটার দেন, না লেস দেন, এই 3টে চিহ্নের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তাহলে প্রথম দেখো 3 থেকে 1-1টা। প্রথম কত রয়েছে? +12 -10 সমান কত হয়ে যাবে? +12 মাইনাসে মাইনাসে +10। তাহলে প্লাস প্লাস মানে প্লাস চিহ্ন থাকবে, দুটো যোগগুলো হচ্ছে 22, তাই না? এবার এই পাশেটাকে করে নিই আমরা, -9 প্লাস +3, তাহলে -9 মাইনাস প্লাসে প্লাসে প্লাসই হয়ে যাবে 3 সমান। এটা বড়, তার জন্য মাইনাস, তাহলে দুটোকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 6 হচ্ছে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি এটা বড়, তাই না? তাহলে এইখানে কী চিহ্ন বসবে? গ্রেটার দেন, ঠিক আছে? এরপরে সরল করো অঙ্ক। দেখো 2 দাগেরটা, +25 প্লাস -16 প্লাস +12, তাই না? এটা রয়েছে। দেখো +25 থাকলো, প্লাসে মাইনাসে মাইনাস কত হয়ে যাবে? 16, প্লাসে প্লাসে +12 হয়ে যাবে। এবার দেখো এটা থেকে এটি বিয়োগ করে দেবো, তাই না? তাহলে এটা বড়, এই দুটোর কথা ভাবছি প্রথমে। এটা বড় রয়েছে, তাহলে প্লাস চিহ্ন, 25 থেকে 16 বিয়োগ, তাহলে 9 হচ্ছে, প্লাস কত রয়েছে? 12। এবার দুটোই প্লাস, সমান প্লাস চিহ্ন থাকবে, 12 9 কত হয়ে যাবে? 21, ঠিক আছে? এটা আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখো 4 দাগের অঙ্ক। দেখো এটাকে বলেছি যে স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কী লিখবো? x অক্ষ বরাবর কী লিখলাম? বার। আর y অক্ষ বরাবর কী লিখলাম? না ব্যাগ বিক্রির সংখ্যা। তাহলে এখানে বার রয়েছে, এখানে ব্যাগ বিক্রির সংখ্যা রয়েছে। তাহলে প্রথম কী রয়েছে? সোমবার, এখানে আমরা লিখবো সোমবার। তারপরে কী হয়েছে? মঙ্গলবার, তারপরে বুধবার, বৃহস্পতিবার, তারপর কী রয়েছে? শনিবার, শুক্রবার, এরপরে রয়েছে শনিবার। তাহলে 1 2 3 4 5 6টা রয়েছে, রবিবারটা ধরেনি, ঠিক আছে? এবার বলেছি দেখো এখানে 40 রয়েছে, 30 35 25 20 30, তাহলে আমরা এখানে 5 একক করে ধরবো। 5 10 15 20 25 30 35 40, তারপরে কত? 45 50 55 পর্যন্ত লিখলাম আমরা। এবার সোমবার কত পর্যন্ত বলেছে? 40 পর্যন্ত, তাহলে সোমবার এইখান পর্যন্ত আসবে, 40 পর্যন্ত, তাই না? তাহলে এখানে আমরা একটা স্তম্ভচিত্র অঙ্কন করে ফেলব। এটা সবাই পেন্সিল এবং স্কেল দিয়ে করবে, ঠিক আছে? এবার বলছে মঙ্গলবার কত? 30 পর্যন্ত, 30 এইরকম জায়গাতে হচ্ছে, তাহলে এটা মঙ্গলবার, আমরা এখান থেকে একটা স্তম্ভচিত্র এঁকে ফেলব, তাই না? বুধবার কত বলেছে? 35 পর্যন্ত, তাহলে দেখো সরি এটা 30 পর্যন্ত হবে, মানে এইরকম জায়গা থেকে হবে, এটা বাদ। এবার 35 পর্যন্ত বলেছে, মানে এইরকম জায়গা পর্যন্ত আসবে, এটা হচ্ছে বুধবার। বুধবার 35 পর্যন্ত, বৃহস্পতিবার 25, ঠিক এইরকম জায়গাতে আসবে 25 বৃহস্পতিবার। শুক্রবার কত দূর? শুক্রবার 20, তাহলে এখানে 20 রয়েছে, তাই না? এটা হচ্ছে শুক্রবার 20 হয়ে যাবে। শনিবার কত? 30 রয়েছে, তাহলে শনিবার
30, মানে এটার সমান করে হয়ে যাবে, তাহলে এখানে 30, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে 40, এটা 30, এটা হচ্ছে বুধবার 35, তারপরে 25, 20 আর 30, তাই না? হয়ে গেল আমাদের। এইভাবে তোমরা এটা স্কেল এবং পেন্সিল দিয়ে লেখচিত্রগুলো অঙ্কন করবে। এরপরে কি রয়েছে 2 দাগে, এটা দেখে আমরা মুখে মুখে করে নিতে পারি। বলেছে প্রদত্ত চিত্রটি পরিসীমা কত, না এই সবগুলোর যোগফল করতে হবে। আচ্ছা, আমরা এটাকে যোগফল করে ফেলছি। এটা রয়েছে 2 দাগের অঙ্ক, 4 দাগে 2। দেখো প্রদত্ত চিত্রটা দেখতে পাচ্ছ, তার পরিসীমা সমান কত হবে? পরিসীমা সমান এই সবগুলো পাওয়ার যোগফল। তাহলে এখানে প্রথম কত রয়েছে 16, যুক্ত এখানে কত রয়েছে 4, যুক্ত এখান থেকে এটা 6, যুক্ত এখান থেকে এটা হচ্ছে 10, এটা রয়েছে 4, এখান থেকে এটা রয়েছে +10, এখান থেকে এটা রয়েছে 6 প্লাস এখান থেকে এটা রয়েছে 4, তাই না? তাহলে সমস্ত বাহুগুলো হয়ে গেল। দেখ 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এবার আমরা যোগ করব। দেখো 16 4 20, 6 26 36 40 50 50 আর এখানে 10 60, তাহলে কত হয়ে যাবে 60, তাই না? এত সেমি হয়ে যাবে 60 সেমি। আচ্ছা, বোঝা গেল? এবার সমকোণী চৌপল কাকে বলে এবং পিরামিড কাকে বলে বাস্তবে উদাহরণ দিতে বলেছে, তাই না? আমরা এটাকে প্রথমে আগেই লিখে নিই, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলেছি দেখো, সমকোণী চৌপল কাকে বলে। আমরা লিখেছি দেখো, 6টি আয়তকার সমতল দ্বারা বেষ্টিত যে ঘনবস্তুর সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব তাকে সমকোণী চৌপল বলা হয়, যেমন হচ্ছে ইট, বই ইত্যাদি। আমরা যদি ছবিটা একটু ছোট্ট করে এঁকে নিই, কীরকম হবে দেখো, ঠিক এইরকম হবে না? এরকম বক্সের মতো বা ইটের মতো তৈরি হবে। বলেছি দেখো এখানে 6টি আয়তকার তল, দেখো 1 2 3 4 5 এবং সামনে একটা মোট 6টা তল রয়েছে, তাই না? পরস্পরের দেখো 6টি তল দ্বারা আয়তকার তল অবশ্যই বেষ্টিত যে ঘনবস্তুর সন্নিহিত তলগুলি, দেখো এখানে একটা তল, নিচে একটা তল, আর এই পাশের একটা তল, দুটো তল পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে? 90 ডিগ্রি। এর জন্য বলেছে তলগুলি পরস্পরের উপর লম্বভাবে অবস্থিত, তাকে বলা হয় সমকোণী চৌপল। ঠিক আছে, যেমন হচ্ছে ইট, বই ইত্যাদি। এবার বলেছি পিরামিড কাকে বলে এবং বাস্তবে উদাহরণ দাও। দেখো পিরামিড কাকে বলে আমরা লিখে রেখেছি আগে। পিরামিড যে ঘনবস্তুর কয়েকটি সমতল দ্বারা বেষ্টিত এবং যার পার্শ্বতলগুলি একটি সাধারণ শীর্ষবিন্দু বিশিষ্ট কয়েকটি ত্রিভুজ এবং প্রান্তীয় যে তলটি একটি সমতলিক বহুভুজ, তাকে আমরা পিরামিড বলব। দেখুন ছবিটা যদি এঁকে নিই, কীরকম হবে ছবিটা দেখো, আমরা একটা ত্রিভুজ বা চতুর্ভুজ এঁকে নিলাম, এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম, এবার এই বিন্দুগুলোকে যোগ করে দেব। এই বিন্দুগুলি যোগ করার ফলে দেখো এটা একটা পিরামিডের আকার ধারণ করেছে। বলেছি যে ঘনবস্তুর কতকগুলি সমতল, দেখো কটা সমতল, এখানে একটা তল, এখানে একটা তল, এ পাশে একটা তল, এ পাশে একটা তল, সামনে একটা তল, তাই না? দেখো কতগুলি সমতল দ্বারা বেষ্টিত এবং যার পার্শ্বতলগুলি একটি সাধারণ শীর্ষবিন্দু। এই যে পার্শ্বতল, একটা দুটো সামনে 3 এবং ও পাশে একটা আছে 4, এই 4টি তল একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? বিশিষ্ট কয়েকটি ত্রিভুজ, দেখে এই যে পার্শ্বতলগুলি একটা কি ত্রিভুজ রয়েছে বা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে এবং প্রান্ততলটি কয়েকটি সমতলিক, প্রান্ততলটা মানে একেবারে যে নিচের তলটা সেটা কী রয়েছে, প্রান্ততলটি একটি বহুভুজ হতে পারে, মানে ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে। এখানে আমরা একটা চতুর্ভুজ এঁকেছি, তাই না? তাই একে আমরা পিরামিড বলব। উদাহরণ হিসেবে কী বলবো, উদাহরণ হচ্ছে মিশরের পিরামিড।
মিশরের পিরামিড। ঠিক আছে, এদের আমরা নামটা দিয়ে দিই এ বি সি ডি ই, বুঝে গেল। আর এর নামটা দেওয়া হয়নি এ বি সি ডি ই এফ, এখানে জি, তাই না? আজকে এই পর্যন্ত। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই তোমরা সবার আগে ভিডিওগুলি পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।